আসসালামু আলাইকুম। আমি সাইদুল। আজকে আমাদের আলোচনার টপিক অর্থনীতি প্রথম পত্রের অষ্টম অধ্যায় খাজনা। এখানে দুইটা তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে যে কি রিকার্ডোর খাজনা তত্ত্ব, যেটা আমি গত ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি বা এটা নিয়ে গত ভিডিওতে আলোচনা করছি। আজকে ইনশাল্লাহ আমাদের যে আরেকটা তত্ত্ব আধুনিক খাজনা তত্ত্ব, আমরা সেটা নিয়ে আলোচনা করব। খাজনা তত্ত্ব এখানে মোট দুইটা। একটা হচ্ছে রিকার্ডোর খাজনা তত্ত্ব, যেটা আমরা গতদিন আলোচনা করে ফেলছি। এখানে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিও যারা দেখো নাই, আর যারা দেখছো এটা আমি গত ক্লাসে আলোচনা করছি। আজকে আমাদের আলোচনার টপিক এই অধ্যায়ে আধুনিক খাজনা তত্ত্ব। আধুনিক খাজনা তত্ত্ব। তো রিকার্ডো সাহেব উনি বলতেছে যে এক এক জমির এক এক ধরনের খাজনা হয় এবং উনি কিছু বিষয় স্থির রাখছে। এখানে টেকনোলজি ইউজ করা যাবে না, জমিতে সার ফসফেট এরকম কোনো উপাদান ইউজ করা যাবে না, এই ধরনের কিছু বিষয় উনি বলছে, যেগুলো হচ্ছে অনুমতি সত্য। এটা আমি গত ভিডিওতে বলার চেষ্টা করছি। এবং উনি জমিকে তিন ভাগে ভাগ করছে। ওনার মতে প্রথম যে জমিটা যার উর্বর ক্ষমতা অনেক বেশি, ওই জমির খাজনা বেশি হবে। আর দ্বিতীয় যে জমিটা, এই জমির উর্বর ক্ষমতা কম, এই জন্য এই জমির খাজনা একটু কম হবে। এবং তৃতীয় জমিটা, জমি প্রান্তিক জমি, উর্বর ক্ষমতা একেবারে নাই বললেই চলে, ওই জন্য ওই জমির কোনো খাজনা নেই রিকার্ডোর মতে। এটা রিকার্ডো উনি এই তত্ত্বটা দিছে। তো অনেকে এই তত্ত্বটাকে সমালোচনা করছে, কারণ এই ধরনের আসলে বাস্তবে জমি এই ধরনের ভাগ করা যায় না। আবার উনি বলছে এক জমিতে কিছু জমি উৎপাদন বেশি হয়, কিছু জমিতে কম হয়, কিছু জমিতে হয় না। বাস্তবে সব জমিতে উৎপাদন করা সম্ভব, যদি ওখানে পর্যাপ্ত টেকনোলজি ইউজ করা হয়, ওখানে সার ফসফেট ইউজ করা হয়, জমির গুণগত মাটির গুণগত মান যদি পরিবর্তন করা হয়। তাছাড়া উনি বলছে যে একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে এগুলো সবগুলো স্থির ধরা হবে, কিন্তু বাস্তবে তো এগুলো সবগুলো স্থির ধরা যায় না। এটা হচ্ছে রিকার্ডোর খাজনা তত্ত্ব। এখানে এই সমালোচনা করতে যায় আধুনিক অর্থনীতিবিদ যারা আছে, ওনারা হচ্ছে আর একটা খাজনা তত্ত্ব দিয়েছে, যেটার নাম হয়ে গেছে আধুনিক খাজনা তত্ত্ব। অর্থাৎ এই রিকার্ডো যে খাজনা তত্ত্বটা নিয়ে আলোচনা করছে, ওই খাজনা তত্ত্বের নাম হয়ে গেছে রিকার্ডো খাজনা তত্ত্ব। এবং ওটার সমালোচনা করতে যায় আধুনিক অর্থনীতিবিদরা আর একটা খাজনা তত্ত্ব উদ্ভাবন করছে, সেটার নাম হয়ে গেছে আধুনিক খাজনা তত্ত্ব। যেহেতু এটা আধুনিক অর্থনীতিবিদরাই উদ্ভাবন করছে, তো আধুনিক অর্থনীতিবিদরা কি বলতে চাচ্ছে? ওনারা বলতে চাচ্ছে যে খাজনা নির্ধারণ হবে চাহিদা এবং যোগানের মতো, অনেকটা মার্কেটের মতো। এটা হচ্ছে এস রেখা। আধুনিক অর্থনীতিবিদরা এটা বলতে চাচ্ছে যে খাজনা নির্ধারণ হবে এখানে। আগের রিকার্ডো খাজনা তত্ত্বে রিকার্ডো বলতে চাচ্ছে খাজনা নির্ধারণ হবে জমির উর্বরতার উপর নির্ভর করে, এবং রিকার্ডো সেটা শুধু জমির ক্ষেত্রে প্রয়োগ করছে খাজনা তত্ত্বটা। কিন্তু আধুনিকরা বলছেন না, খাজনা না, এরকম প্রাকৃতিক আরো অন্যান্য যত সম্পদ আছে এগুলোর মধ্যেও খাজনা করা যায়, বা এগুলো খাজনার আওতায় নিয়ে আসা যায়। সেটা আধুনিক অর্থনীতিবিদরা বলছে, কিন্তু রিকার্ডো এটা বলেন। রিকার্ডো শুধু জমির কথা বলছে। এবং রিকার্ডো এটাও বলছে যে এখানে জমির উর্বরতার উপর নির্ভর করে, যে জমির উর্বরতা বেশি ওই জমির খাজনা বেশি। কিন্তু আধুনিক অর্থবিদ্যা বলছেন না, আসলে খাজনা নির্ধারণ হবে যে জমির চাহিদা বেশি। স্বল্পকালে যেহেতু জমির যোগান সীমাবদ্ধ, মানে তুমি চাইলে তো স্বল্পকাল জমিটারে টানি বড় করতে পারবে না। হ্যাঁ, পরে হয়তো দীর্ঘকালে সেটা স্থিতিস্থাপক করা যাবে, স্বল্পকালে অস্থিতিস্থাপক কিন্তু। ওকে, তাহলে প্রাথমিক পর্যায়ে এই জমিটার চাহিদা ছিল এরকম এরকম পর্যন্ত চাহিদা। হ্যাঁ, E1 বিদ্যুতের চাহিদা, ওই জন্য আর ধরো আমি এখানে আর না দিয়ে আমি এখানে দিলাম খাজনা হচ্ছে 2000 টাকা, এটা দিলাম। এখন হঠাৎ করে কোনো একটা কারণে এই জমির চাহিদা বাড়ে গেছে, যোগান কিন্তু স্থির স্বল্পকালে, এমন যোগানটা স্থির, এই জমির খাজনা D1 থেকে D2 তে চলে গেছে। এখন এই যে চাহিদা এবং যোগান রেখা, চাহিদা এবং যোগান রেখা এই যে এই বিন্দুতে ছেদ করছে, তাহলে খাজনা হয়ে গেল ধরো 3000 টাকা। এই হচ্ছে আধুনিক খাজনা। একদম ছোট একটা টপিক, আমি বিস্তারিত বলার চেষ্টা করতেছি। অর্থাৎ আমরা যেরকম মার্কেটে দেখছি যে চাহিদা এবং যোগানের মাধ্যমে, চাহিদা রেখা যোগান রেখা যেভাবে, যেখানে হচ্ছে যে কি
ইন্টারসেক্ট করবে, যেখানে মিলিত হবে ওখানে ভারসাম্য অর্জিত হবে, ওইটাই ভারসাম্য দাম, ওইটাই ভারসাম্য পরিমাণ। হ্যাঁ, এটা হচ্ছে চাহিদা রেখা, যোগান রেখা। আর এখানেও একই কথা বলতে চাচ্ছে, ওনারা বলতেছে চাহিদা এবং যোগান, আধুনিক অর্থনীতিবিদরা বলতেছে যে কি চাহিদা এবং যোগান যেখানেই মিলিত হবে ওখানেই খাজনা নির্ধারণ হবে। যেমন এটা হচ্ছে যোগান রেখা। এখন যোগান রেখা কেন স্থির রাখছি সেটা আমি চিত্রটা একটু ইয়ে হয়ে গেছে, আমি আরেকটা চিত্র আঁকার চেষ্টা করতেছি, তোমরা হয়তো কম বুঝতে পারো, এটা একটু চিত্র একটু ভালো বুঝবা। জমি যোগান প্রাথমিক পর্যায়ে স্থির, মানে জমিটা তো জমি, এটা তো আসলে তুমি যত ইয়ে করো জমি, তাহলে এটা আমরা যোগান রেখা, এখানে এই আস রেখা দিলাম, এটা হচ্ছে যোগান রেখা, এটা একটা জমির যোগান রেখা, জমি যোগান স্থির স্বল্পকালে। এখন এই জমিটার একটা সময়ে চাহিদা ছিল, এখানে এখানে চাহিদা ছিল, তো তখন এটা হচ্ছে চাহিদা এবং যোগান রেখা E1 বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ এখানে ভারসাম্য আইছে, 2000 টাকা খাজনা নির্ধারণ হয়েছে। আচ্ছা, এখন এই জমিটার কোনো কারণে চাহিদা বেড়ে গেছে, অনেকগুলো কারণ থাকতে পারে, যে ওই জমিটার এখানে অনেকগুলো এখানে রিলেট করা যাবে, এই জমিটার পাশ দিয়ে কোন একটা ভালো রাস্তা গেছে, কোন একটা ইন্ডাস্ট্রি হয়েছে, অনেকগুলো কারণ হতে পারে, ওই এলাকার পপুলেশন বাড়ি গেছে, জনসংখ্যা বাড়ি গেছে, জমিটার বেশি ডিমান্ড করতেছে, বা ওই জমিটার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া করা যাবে, অনেকগুলো কারণে এই জমিটার চাহিদাটা বাড়ে গেছে, চাহিদা বাড়ি D1 থেকে D2 তে চলে গেছে। তাহলে এখন চাহিদা এবং যোগান রেখা এই যে E2 তে মিলিত হয়েছে, যেহেতু চাহিদা বাড়ি গেছে সুতরাং এটার খাজনাও বাড়ি যাবে। এবং আমরা আসলে বাস্তবতা এটাই দেখি যে, যেমন তোমরা খুব জানো যে দোকান পাট নিতে হলে একটা অগ্রিম অ্যাডভান্স নামে কিছু টাকা দিতে হয়, অ্যাডভান্স। আমি এটা বোঝানোর জন্য তোমাদেরকে বলতেছি, যারা হয়তো কম বুঝছো তাদেরকে বলতেছি যে অ্যাডভান্স দিতে হয়, ছেলেরা খুব ভালো বুঝবে, অ্যাডভান্স একটা অংশ দিতে হয়। তো কোন দোকানের অ্যাডভান্স বেশি? যে দোকানের চাহিদা বেশি, সবাই নিতে চাচ্ছে, এবার বলবে যে না আমি এই দোকানের অ্যাডভান্স 30 লাখ টাকা ছাড়া দিব না। যে দোকানের চাহিদা বেশি বা কোন জায়গাটার দাম বেশি, একটু যে জায়গাটা সবাই নিতে চাচ্ছে, সবাই এই জায়গাটা নেওয়ার চেষ্টা করতেছে, ওই জায়গাটার দাম বেশি। ঠিক এখানেও প্রাথমিক পর্যায়ে একটা কিন্তু ভারসাম্য থাকবে। পরবর্তীতে যখন স্বল্পকালে এই জমিটা হুট করে চাহিদা বাড়ে গেছে, এই যে অনেকগুলো কারণে বললাম চাহিদা বাড়তেছে, জনসংখ্যা বাড়ার কারণে চাহিদা বাড়তে পারে, ওই জমির আশপাশ দিয়ে একটা ভালো রাস্তা হয়েছে এই কারণে চাহিদা বাড়তে পারে, ওই জমি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে পড়ছে এই কারণে চাহিদা বাড়তে পারে, ওই জমিতে আশেপাশে সরকারি সুবিধা ভালো পাওয়া যায় এই জন্য চাহিদা বাড়তে পারে, ওই জমির পাশে একটা হসপিটাল, অনেকগুলো নাগরিক ফেসিলিটিস বাড়ে গেছে, তাহলে এই জমির চাহিদাটা বাড়ে যাবে। হুট করে জমির চাহিদাটা বাড়ে গেছে, এই যে E1 থেকে E2 তে চলে গেছে, তো E1 থেকে E2 তে চলে গেছে, এই জন্য খাজনা বাড়ি 2000 টাকা থেকে 3000 টাকা হয়ে গেছে। আধুনিক অর্থনীতিবিদরা এটাই বলতে চাচ্ছে। আগের রিকার্ডো বলতে চাচ্ছে যে খাজনা নির্ধারণ হবে জমির উর্বরতার ক্ষমতার উপরে, যে জমির উর্বরতা ক্ষমতা বেশি ওই জমির খাজনা বেশি, যে জমির উর্বরতা ক্ষমতা কম ওই জমির খাজনা কম, যে জমির উর্বরতা নাই বা উৎপাদন হবে না ওই জমির খাজনা নাই, সেটা বলতে চাচ্ছে 3 ভাগে ভাগ করে। কিন্তু এরা বলতেছে না, আসলে এরকম কিছু না, চাহিদা এবং যোগানের ভিত্তিতেই হচ্ছে যে কি খাজনা নির্ধারণ হবে। আধুনিক অর্থনীতিবিদরা বলতেছে চাহিদা এবং যোগান প্রাথমিক পর্যায়ে চাহিদা যোগান রেখা E1 বিন্দুতে মিলিত হয়েছে, এই জন্য খাজনা এখানে। এরপরে বলবা, আমি বলবো চিত্রে, আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, চিত্রে ভূমি অক্ষে হচ্ছে তুমি জমির পরিমাণ নিলা, জমির পরিমাণ, এটা হচ্ছে তুমি পরিমাণ, জমির পরিমাণ, আর লম্ব অক্ষে হচ্ছে যে কি ধরলা তুমি খাজনা, এটা ধরছো। হ্যাঁ, এখানে লিখতে পারো চাহিদা যোগান, এটাও লিখতে পারো খাজনা ধরছো। প্রাথমিক পর্যায়ে এও হচ্ছে যে কি জমি, এ হচ্ছে জমি, আর এই রেখা হচ্ছে যোগান রেখা, যেটা লম্ব অক্ষে সমান্তরাল, কারণ স্বল্পকালে যোগান রেখা বাড়ানো যাবে না, জমি যোগান রেখা বাড়ানো যাবে না। আর হচ্ছে চাহিদা রেখা, জমির চাহিদা রেখা হচ্ছে নিম্নগামী, কেন? কারণ হচ্ছে যে কি এটা উঠানামা করবে না, ওই জন্য নিম্নগামী। ওকে, তাহলে চাহিদা এবং যোগান রেখা ই বিন্দুতে ছেদ করে, E1 বিন্দুতে ছেদ করে, E1 বিন্দুতে ছেদ করে, অর্থাৎ ভারসাম্য এখানে আসে। তো ভারসাম্য এখানে যেহেতু আসে, তখন এই জমির খাজনা হচ্ছে 2000 টাকা। আচ্ছা, এরপরে বলবা হঠাৎ করে কোন একটা কারণে ওই জমির চাহিদা বেড়ে গেছে,
কারণটা হতে পারে হয়তো ওই জমির আশেপাশে কোনো একটা ক্লিনিক হয়েছে, হসপিটালের সুবিধা বাড়ছে, ওই জমির আশেপাশে একটা রাস্তাঘাট হয়ে গেছে, জনসংখ্যা খুব বেশি বাড়ে গেছে, ওই জমির আশেপাশে একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হয়ে গেছে, বা ওই জমিটা ইন্ডাস্ট্রিয়ালের জন্য খুব উপযুক্ত। অনেকগুলো কারণ হতে পারে, কারণে জনগণ এই যারা নিবে জমি তাদের হচ্ছে কি এই জমির ডিমান্ডটা বেড়ে D1 থেকে D2 তে চলে গেছে। জমির চাহিদাটা বেড়ে D1 থেকে D2 তে চলে গেছে। এখন চাহিদা এবং যোগান রেখা E2 তে স্পর্শ করছে, E2 তে স্পর্শ করছে, সুতরাং খাজনা বেড়ে 2000 থেকে 3000 টাকা হয়ে গেছে। এইটা হচ্ছে আধুনিক খাজনা তত্ত্ব। জটিল কিছু না এখানে, জটিল একেবারে কিছু না। তো এটার সাথে আমি আরো একটা টপিক রিলেট করে পড়াই দিচ্ছি, অনুপার্জিত আয়। অনুপার্জিত আয়, মনে করো আমি এটার সাথে রিলেট করে পড়ে দিচ্ছি। এখানে তোমার একটা বিল্ডিং আছে মিঠাছড়া বাজারে, বা আশেপাশে তোমার কোথাও একটা বিল্ডিং আছে। তোমার এখানে একটা বিল্ডিং আছে, এটা হচ্ছে তোমার বিল্ডিং। এখানে এটা 5 তলা বিল্ডিং, 1 2 3 4 5 তলা বিল্ডিং। এখান থেকে তুমি মাসে 50,000 টাকা পাও। এই বিল্ডিং থেকে মাসে 50,000 টাকা তুমি পাচ্ছ, ঠিক আছে। এখন এই বিল্ডিং এর আশেপাশে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয়েছে। এই বিল্ডিং এর আশেপাশে খুব ভালো একটা ইপিজেড হয়েছে। এই বিল্ডিং এর আশেপাশে খুব ভালো একটা রিসোর্ট হয়ে গেছে। এই বিল্ডিং এর আশেপাশে খুব ভালো একটা গ্রাউন্ড হয়ে গেছে, খুব ভালো একটা পার্ক হয়ে গেছে। এখন এই বিল্ডিং এ সবাই কি করতেছে, থাকতে চাইবে, সবাই থাকতে চাচ্ছে যে আমি থাকবো আমি থাকবো। তো যে এই বিল্ডিংটা ভাড়া দিবে সে বলছে না, আমি তো আগে যদি প্রতি প্লট আমি 10,000 টাকা দিই, এখন আমি প্রতি প্লট 15,000 টাকা দিব। তাহলে এই প্লট থেকে সে এখন 75,000 টাকা, সেম বিল্ডিং থেকে 75,000 টাকা ইনকাম করতেছে। আগে কিন্তু সে 50,000 টাকা ইনকাম করতো। এখন হুট করে এখানে কিন্তু সে কোনো প্রকার ইনভেস্ট করে নাই। 50,000 টাকা যখন পাচ্ছে তখন ইনভেস্ট করছে, ঠিক আছে, কিন্তু এখন যে আর 75,000 টাকা হয়ে গেছে সেটা সে কোনো প্রকার ইনভেস্ট করে নাই। এটা ওখান দিয়ে ওই এরিয়ার পরিবর্তনের কারণে ওই বিল্ডিংটার ডিমান্ড বেড়ে গেছে, ওখানে মানুষ বেশি থাকতে যাচ্ছে, ওই কারণে 50,000 থেকে 75,000 টাকা হয়ে গেছে। এই যে অতিরিক্ত 25,000 টাকা সে ইনকাম করতেছে, সেটা হচ্ছে অনুপার্জিত আয়। আর এখানে এই যে চাহিদাটা বাড়ার পিছনের একটা কারণ হচ্ছে যে কি এটা, যে অনুপার্জিত মানে ওখানে আশেপাশে কিছু একটা হয়ে গেছে এই কারণে। তো অনুপার্জিত আয়টা এখান থেকে বুঝে গেছে। অনুপার্জিত আয় মানে তুমি কোনো ইনভেস্ট করো নাই, তুমি কোনো এক্সট্রা পরিশ্রম করতেছো না, তুমি বসে আছো তোমার বিল্ডিংটা থেকে 50,000 টাকা ইনকাম করতেছো। এই বিল্ডিং এর চাহিদা মোটামুটি ছিল, এখন এই বিল্ডিং এর আশেপাশে কোনো একটা ভালো একটা রিসোর্ট হয়ে গেছে, কোনো একটা সুযোগ সুবিধা বাড়ে গেছে, মানুষ এখন অন্য বিল্ডিং এ থাকতে চাচ্ছে না, এই বিল্ডিং এ বেশি থাকতেছে। তুমি এখন বাসা বাড়াই দিছো, আগে 10,000 ছিল, এখন 15,000 টাকা করে দিছো। এখন পাঁচটা ইয়ে থেকে তুমি 75,000 টাকা পাচ্ছ। আগে মনে করো গত মাসে 50,000 টাকা পাইছো, এই মাসে হচ্ছে যে তুমি এটা 75,000 টাকা পাচ্ছ, 25,000 টাকা বেশি। এই 25,000 টাকা হচ্ছে তোমার অনুপার্জিত আয়, 75,000 টাকা না। এখান থেকে এই যে এখন যে টাকা পাচ্ছ, আগের টাকা বিয়োগ দিলে যে এক্সট্রা অতিরিক্ত টাকাটা পাচ্ছ, সেটা হচ্ছে অনুপার্জিত আয়। তাহলে আমরা এখানে দুইটা টপিক শেষ করছি। একটা হচ্ছে আধুনিক খাজনা তত্ত্ব। আধুনিক অর্থনীতিবিদরা বলতেছে যে কি খাজনা নির্ধারণ হবে চাহিদা এবং যোগানের মাধ্যমে। চাহিদা এবং যোগান রেখা যে বিন্দুতে চাহিদা এবং যোগান রেখা যে বিন্দুতে ইন্টারসেক্ট করবে, মিলিত হবে, ওই বিন্দুতে ভারসাম্য অর্জিত হবে, ওই বিন্দুতে এখানে খাজনা নির্ধারণ হচ্ছে 2,000 টাকা। চাহিদা বেড়ে D1 থেকে D2 হওয়াতে খাজনাও বেড়ে 2,000 থেকে 3,000 টাকা হয়ে গেছে। তাহলে আমরা এখানে দুইটা টপিক বলার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই ক্লাসগুলো দেখো, বা যারা, আমি তো কয়েকদিন ব্যস্তর কারণে ক্লাস দিতে পারতেছি না, খুব বেশি ব্যস্ত স্টুডেন্ট এবছর, অনেক বেশি স্টুডেন্ট, 3-4 জায়গায় পড়াচ্ছি, অনেক বেশি স্টুডেন্ট। যারা আমার ক্লাসে করো, বা যারা কলেজে পড়ো, সাবজেক্ট ক্লাসগুলো করো, পাশাপাশি এখানে আমি যথেষ্ট পরিমাণ ভিডিও দিছি। প্রতিটা চ্যাপ্টারের উপর মিনিমাম 2 থেকে 3টা ভিডিও আছে, তুমি খুঁজে শেষ পর্যন্ত ভিডিও গুলো করো। এবং একটা ভিডিও আমি ইলজিক্যাল কোনো ভিডিও বানাই না, আসবে না এরকম কোনো ভিডিও বানাই না। যেগুলো আসবে আসেই, ওগুলোই আমি দিছি সবগুলো ভিডিও। তুমি যদি মানে না পড়ে অ্যাটলিস্ট এই ভিডিও গুলো যদি মনোযোগ সহকারে বই ধরে ধরে পড়তে পারো, তাহলে তোমার মোটামুটি ইকোনমিক্স এর যে কোশ্চেন ব্যাংক 60% 70% তোমার কভার হয়ে যাবে। এবং তুমি পাস করা শুধু এই ভিডিওগুলো দেখে। এখানে মোটামুটি প্রতি অধ্যায়ে 2-3টা ভিডিও পাবা, তুমি এগুলো দেখিও। এটা তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, তোমরা এগুলো দেখলে ইনশাআল্লাহ খুব বেশি ভালো করতে পারবা। আরো ভিডিও দিব আমি, আরো রেগুলার আমরা কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো। কমন নয়, 3 সাবজেক্টে আমি ICT, ইংলিশ, ইকোনমিক্স দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।